নমস্কার। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের এক অসাধারণ মজার কমেডি অ্যাজ ইউ লাইক ইট নিয়ে কথা বলবো। সত্যি বলতে এটা এমন একটা গল্প যেখানে প্রেম, ছদ্মবেশ আর প্রকৃতি সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। ভাবলে দেখবেন এই নাটকটা আসলে নিজেকে খুঁজে পাওয়ার জন্য পালিয়ে যাওয়ার একটা গল্প। মানে একটা দম বন্ধ করা সমাজ থেকে পালিয়ে গিয়ে নিজের আসল আমিটাকে খুঁজে বের করা। আর এই ব্যাপারটা আজকের দিনেও কিন্তু দারুণভাবে মিলে যায়, তাই না? আচ্ছা, আলোচনা শুরু করার আগে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো। শেক্সপিয়ারের কমেডি শুনলেই আমাদের মনে হয় শুধু হাসির গল্প, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। আসল কথা হলো গল্পের শেষটা হবে আনন্দের। মানে মাঝে যতই যাই হোক না কেন, শেষে গিয়ে সব সমস্যার সমাধান হবে, আর তার সেলিব্রেশন হবে সাধারণত অনেকগুলো বিয়ের মাধ্যমে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি দেখব? প্রথমে দেখব শেক্সপিয়ারের ফরেস্ট কমেডি ঠিক কি, তারপর গল্পের দ্বন্দ্ব, রাজসভা আর চরিত্রদের নিয়ে কথা বলবো। এরপর দেখব বনে পালিয়ে যাওয়ার ব্যাপারটা, সেখানে কিভাবে প্রেম আর নানান বিভ্রান্তি তৈরি হয়, আর সব শেষে কিভাবে এই সব কিছুর একটা সুন্দর মজার সমাধান হয়। তাহলে চলুন গল্পের একেবারে শুরুতে চলে যাই। আমরা ঢুকে পড়ছি এমন এক রাজ্যে যার অবস্থা খুব একটা ভালো না। চারিদিকে ষড়যন্ত্র, অন্যায়, আর এখানেই আমরা পরিচিত হব গল্পের মূল চরিত্রদের সাথে, যাদের জীবন এই পরিস্থিতির সঙ্গে একেবারে জড়িয়ে আছে। গল্পের একেবারে কেন্দ্রে আছে চারজন মানুষ। প্রথমে আসি রোজালিন্ডের কথায়। সে হলো আমাদের গল্পের নায়িকা, অসম্ভব বুদ্ধিমতী আর সাহসী। তারপর আছে অরল্যান্ডো, খুব সাহসী এক যুবক, কিন্তু নিজের পরিবারেই সে ভীষণ অবহেলিত। আছেন ডিউক সিনিয়র, রাজ্যের আসল শাসক, যাকে কিনা এখন বনে নির্বাসনে থাকতে হচ্ছে। আর সবশেষে তার ভাই ডিউক ফ্রেডরিক, যে কিনা অন্যায়ভাবে ভাইয়ের সিংহাসনটা দখল করে নিয়েছে। দেখুন, নাটকের আসল সংঘাতটা কিন্তু এই দুই ভাইয়ের মধ্যেই। একদিকে ডিউক সিনিয়র, যাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তিনি আর্ডেনের বনে প্রকৃতির সঙ্গে শান্তিতে আছেন। আর ঠিক তার উল্টো দিকে তার ভাই ডিউক ফ্রেডরিক, যে রাজসভায় বসে আছে ঠিকই, কিন্তু শাসন করছে শুধু সন্দেহ আর রাগ দিয়ে। মানে দুটো একেবারে আলাদা দুনিয়া, দুটো আলাদা বিচারধারা। আর ঠিক এই জায়গা থেকেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। যখন রাজসভার ওই দমবন্ধ করা পরিবেশটা আর সহ্য করা যাচ্ছে না, তখন মুক্তির জন্য একটাই রাস্তা খোলা থাকে, বনের দিকে পালিয়ে যাওয়া। একটু ভাবুন তো, যখন নিজের চেনা জায়গাটাই আপনার জন্য বিপজ্জনক হয়ে ওঠে, তখন কি করার থাকে? আমাদের গল্পের চরিত্রদের কাছে এর উত্তরটা খুব পরিষ্কার ছিল: পালিয়ে যাও। এর পরে ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে শুরু করে। ডিউক ফ্রেডেরিক হুট করে তার ভাইয়ের মেয়ে রোজালেন্ডকে রাজ্য থেকে বের করে দেয়। রোজালেন্ড তখন কি করবে? সে নিজের নিরাপত্তার জন্য গ্যানেমেদ নামে এক ছেলের ছদ্মবেশ নেয়, আর তার বোন সিলিয়াকে সাথে নিয়ে আর্ডেনের বনের দিকে রওনা হয়। আর মজার ব্যাপার হলো, ঠিক একই সময়ে নিজের জীবন বাঁচাতে অরল্যান্ডোও কিন্তু সেই একই বনের দিকে পালিয়ে যাচ্ছে। তো রাজসভার ষড়যন্ত্র, ঝামেলা এসব পিছনে ফেলে আমরা এবার নাটকের একেবারে হার্টে চলে এসেছি, মানে প্রেমের জগতে। চলুন দেখি বনের ওই খোলা হাওয়ায় কিভাবে ভালোবাসার জন্ম হয়, আর তা নিয়ে কি কি মজার ভুল বোঝাবুঝি তৈরি হয়। দেখুন, আর্ডেনের বন কিন্তু শুধু গাছপালা ঘিরা একটা জায়গা নয়, এটা বলতে পারেন একটা ম্যাজিক্যাল স্পেস। এখানে এসে সবাই যেন নিজের আসল পরিচয়টা লুকিয়ে রেখে অন্য কেউ হয়ে যেতে পারে। সমাজের কঠিন নিয়মকানুনগুলো এখানে তেমন কাজ করে না। আর প্রেম, প্রেম এখানে একটা দারুণ রোমাঞ্চকর খেলা হয়ে ওঠে। ব্যাপারটা কী ধারায় দেখুন, অরল্যান্ডো তো রোজালিন্ডের প্রেমে পাগল। সে বনের সব গাছে গাছে রোজালিন্ডের জন্য প্রেমের কবিতা লিখে ঝুলিয়ে দিচ্ছে। আর সেই কবিতাগুলো খুঁজে পাচ্ছে কে? খোদ রোজালিন্ড, যে কিনা একটা ছেলের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। এরপর সে অরল্যান্ডোর কাছে গিয়ে বলে, তোমার তো দেখি প্রেম রোগ হয়েছে, আমি এটা সারিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। অরল্যান্ডোকে তার প্রেমিকা রোজালিন্ডের কথা ভেবে এই ছদ্মবেশী ছেলে গ্যানিমিডকেই প্রেম নিবেদন করার প্র্যাকটিস করতে হবে। কি একটা অবস্থা! আর এই পুরো পরিস্থিতিটাকেই যেন নাটকের একটা বিখ্যাত লাইন খুব সুন্দরভাবে ধরে ফেলে। সবচেয়ে খাঁটি কবিতা সেটাই, যেটা সবচেয়ে বেশি ছলনা করে।
লাইনটা আমাদের ভাবায়, তাই না? যে ভালোবাসা আর আমাদের পরিচয়, এই দুটো জিনিসই প্রকাশ করার জন্য মাঝে মাঝে একটু অভিনয়ের আশ্রয় নিতেই হয়। তো এত সব ঘটনার পর আমরা এবার গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানেই সব জট খুলে যাবে আর সবকিছু একটা দারুণ আনন্দময় পরিণতির দিকে এগোবে। নাটকের শেষে এসে মূলত ৩টে বড় সমস্যার সমাধান হয়। প্রথমত, কে কার ছদ্মবেশে ছিল সেই সত্যিটা সবার সামনে আসে। দ্বিতীয়ত, পুরনো সব ভুলের জন্য সবাই ক্ষমা চায়, ক্ষমা করে দেয়। আর সব শেষে ন্যায় বিচার হয়, ক্ষমতা আবার তার আসল মালিকের হাতে ফিরে আসে। আর নাটকের ক্লাইম্যাক্সটা, ওহ, ওটা এক কথায় জমজমাট। একের পর এক সত্যি সামনে আসে, সব ভুল বোঝাবুঝির অবসান হয়, আর এই সব কিছু শেষ হয় একটা বিশাল বিয়ের উৎসব দিয়ে। আর এখানেই বোঝা যায় কেন এটা একটা পারফেক্ট শেক্সপিয়ারীয় কমেডি, কারণ শেষে একটা কি দুটো নয়, একেবারে চারটে জটির বিয়ে হয়। অরল্যান্ডো আর রোজালিন তো আছেই, তাদের সাথে আরও ৩ জোড়ার মিলন হয়, আর এভাবেই গল্পটা তার হ্যাপি এন্ডিং খুঁজে নেয়। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, একটা দমবন্ধ করা পরিবেশ থেকে প্রকৃতির কাছে গেলে সত্যিকারের মুক্তি পাওয়া যায়। দ্বিতীয়ত, সত্যিকারের ভালোবাসা কিন্তু পরিবার বা সমাজের কোনো বাধাই মানে না। আর সবশেষে, ওই বোনটা আসলে শুধু একটা বোন নয়, ওটা যেন নিজেকে নতুন করে চেনার আর বদলে ফেলার একটা মঞ্চ। শেষ করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, যেটা নাটকেরই একটা বিখ্যাত লাইন থেকে উঠে আসে। যদি সত্যি গোটা পৃথিবীটাই একটা মঞ্চ হয়, তাহলে আর্ডেনের বনের মতো জায়গাগুলোর ভূমিকা কি? এগুলো কি শুধু সিনারি, একটা ব্যাকগ্রাউন্ড, নাকি এগুলো এমন কোনো খাস জায়গা যেখানে আমাদের ওপর চাপিয়ে দেওয়া চরিত্রের বাইরে গিয়ে আমরা আমাদের আসল সত্তাটাকে খুঁজে পাওয়ার সুযোগ পাই?